ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ড্রাইভ টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, শান্তিপুর মতিগঞ্জ মোড় পাবলিক লাইব্রেরি, বাগাছড়া, হরি নদীর বিল, নানান গুরুত্বপূর্ণ জমি জনসাধারণের সেবার উদ্দেশ্যে দান করলেও আজ শান্তিপুর রায়বাড়ির দুর্গাপুজোকেই অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। এবছরে কোনো মতে ব্যবস্থা হলেও পরিবারের দুশ্চিন্তা আগামীর। একসময় ৭-৮ বছর আগে রায় পরিবারের সদস্য সংখ্যা ছিল ৫০ থেকে ৬০ জন। বর্তমানে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১০ থেকে ১২ জনে। দূর দূরান্তে যারা থাকেন তারা যে পরিমাণ অর্থ সহযোগিতা করে তাদের বিরাট টাকার মন্দির সারা বছর পরিচর্যার পর দুর্গাপুজোর মতো বিরাট খরচের অবকাশ থাকে না। তবে এবারেও ওই আত্মীয়দের মধ্যেই কোনো এক সহযোগী ব্যক্তি এগিয়ে আসার ফলে দুর্গাপুজো বন্ধ হওয়ার সিদ্ধান্ত আপাতত বাতিল হয় এবারের জন্য। ৪০০ বছরের হবে পুজো। আচ্ছা, কেন এটা আরম্ভ করেছিল কৃষ্ণানন্দ রায়, বাড়িও করেছিল কৃষ্ণানন্দ রায়। উনি বেনারসে ছিলেন, বেনারসে এই ইংরেজদের নীলকুঠিতে চাকরি করতো। তারপরে ওখানে আমাদের দুখানা বাড়ি করেছিল। তারপরে ওখান থেকে শান্তিপুরে এসে উনি এই বাড়ি করেন। উনি এই পুজো স্থাপিত করেছিলেন। প্রথমে আমাদের এই পুজো একটা কুলোর ওপরে হয়েছিল এবারে। হ্যাঁ, জমিদারি স্টেটের আর কিছু পাওয়া যায় না, সেটা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। নিয়ে এখন ওই যে যার বাড়ি থেকে পুজো পয়সা দেয়। ওই ৩ পুজো হয়, আর অষ্টমীতে সন্ধি পুজো হয়। ওই সন্ধি পুজোতে আমাদের একটা না একটা নিদর্শন মা দেখা দেয়। আমাদের বাড়ির ঠাকুর খুব জাগ্রত। অত্যন্ত জাগ্রত এই পুজোর নেপথ্যে রয়েছে নানান অলৌকিক কাহিনী। শোনালেন তা পরিবারের প্রবীণরা। জানালেন জন্মাষ্টমীর দিন থেকেই আস্তে আস্তে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। প্রথমে গঙ্গা মাটি মেখে কাঠামোর ওপরে দেওয়া হয়, তারপর একে একে ধাপে ধাপে গড়ে ওঠে প্রতিমা। নদিয়া জেলার মধ্যে প্রাচীনতম পুজো এই রায়বাড়ির দুর্গাপুজো। গৌরবঙ্গে জমিদারি ছিল রায় পরিবারের। গৌরচাঁদ রায় ছিলেন তাদের পূর্বপুরুষ, তার হাতেই ছিল জমিদারির রাজত্ব। পরবর্তীকালে মুঘলদের অত্যাচারে অত্যাচারিত হয়ে বাড়ির বিগ্রহ গৌরহরি ঠাকুরকে সঙ্গে নিয়ে পালিয়ে চলে আসেন চুঁচুড়ায়। সেখান থেকেই পালিয়ে এসে শান্তিপুরের বাগাছড়ায়, তারপর শান্তিপুরে এসে পাকাপাকিভাবে বসবাস করেন। সে সময় তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। শান্তিপুরে বসবাস করবার বেশ কিছুদিন পর বর্তমানের রাজার তহসিলদার হিসেবে কাজ করতে শুরু করেন। তারপরে আস্তে আস্তে উন্নতি সাধন হয়। একদিন গরমকালে ভর দুপুরবেলা গৌরহরি ঠাকুরকে পুজো দেওয়ার সময় হঠাৎই এক মহিলা এসে জল খাবেন বলে জল চান। বাড়ির কর্তামাকে বলা হয় গঙ্গা জল দিতে। সেই জল খেয়েই তখনকার মতো অদৃশ্য হয়ে যান ওই মহিলা। রাতে স্বপ্নাদেশ পান পুজোর। তারপর থেকেই থুমথাম করে শুরু হয় পুজো। এটা আমরা যদিও সঠিকভাবে সালটা বলতে পারি না, তবুও ৫০০ বছর আমার আগের পুরুষ যিনি ছিলেন অরিন্দমোহন রায়, উনি মারা গেছেন। উনি ৫০০ বছর পূর্তি করে গেছেন। ৫০০ বছরের আমরা জানি ৫০০ বছরের কিছু বেশি পুজো এটা, এবং নদিয়া জেলায় এটা প্রাচীনতম পুজো। নদিয়া জেলা বলতে বিশেষ করে এই অঞ্চলে, এতদ অঞ্চলের প্রাচীনতম পুজো বলে আমরা জানি। ওটা বিশেষ কি বলতে, দেখুন, প্রথমত আমাদের ঠাকুরের কিছু নিয়ম আছে। আমাদের ঠাকুরের সঙ্গে কখনো লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এগুলি পুতুল আনা হয় না বা ঠাকুর প্রতিমা করা হয় না। শুধুমাত্র মা দুর্গাকে আমরা আহ্বান করি। আর এই পুজো হচ্ছে প্রাচীন পুজো। এই পুজোতে আমাদের আশেপাশে তদঞ্চলের লোক এখানে আসেন পুজো দিতে। শুধু তাই নয়, অনেকেরই নাকি অনেক মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। সে সময় আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে কুলোর ওপর প্রতিমার ছবি এঁকে পুজো শুরু করেন। তা থেকেই এই দেবীর নাম হয় কুলপতি। আনুমানিক ৫০০ বছরের প্রাচীন এই পুজো। দেবী এখানে একটু অন্য রকমের। দেবীর সাথে নেই লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। পুজোর আগের দিন আনন্দ নাড়ু করবার প্রচলন রয়েছে। পুজোর দিনে কচুর শাক, ওলের ডালনা এবং নবমীতে মাছ ভোগ দেওয়ার রেওয়াজ রয়েছে। পশু বলির বদলে এখানে আখ ও কুমড়ো বলি দেওয়া হয়। তবে পরিবারের দুশ্চিন্তা, সরকারি সহযোগিতা না পেলে এভাবে আর কতদিন। এককালে দান করা জমিতে স্মৃতিপলক তো দূরে থাক, কোথাও এতটুকু নাম পর্যন্ত নেই। প্রশাসনের মনে না থাকলেও মানুষের মনে রয়ে গেছে। তাই আজও মতিগঞ্জ, মতিবাবুর বিল, সুড়ঙ্গ পথে রায়বাড়ি থেকে লাইব্রেরির নানান স্মৃতিচারণ হয় মানুষের মনে।
নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ড্রাইভ টিভি। সোমবার সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের হোটেলে। ঘুম না ভাঙতেই আগুন, আতঙ্ক। বহুতল হোটেলে আটকে পড়েন বহু মানুষ। বিধ্বংসী আগুনে ঝলসে গিয়ে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছে। ভয়ঙ্কর ধোঁয়ায় জ্ঞান হারান অনেকেই। হোটেলের 3 ও 4 তলা সম্পূর্ণ অগ্নিকাণ্ডের গ্রাসে চলে যায়। হোটেলের জানলা কেটে উদ্ধারের কাজ শুরু করে দমকল। সোমবার 7:30 নাগাদ লখনৌয়ের ভিআইপি এলাকা হিসেবে পরিচিত হজরতগঞ্জের লেভানা হোটেলে আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। হোটেলের অন্দরেই আটকে পড়েন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ঘর ছেড়ে বেরিয়ে আসার সময় পাননি অনেকেই। আগুন এবং ধোঁয়ার জেরে বহুতল হোটেলে সিঁড়িও ব্যবহার করতে পারেননি ভেতরে আটকে পড়া বহু মানুষ। কানাডায় ছুরি নিয়ে হামলা, অন্তত 10 জনকে কুপিয়ে খুন, গুরুতর আহত আরও 15 জন। রবিবার কানাডার 2 জায়গায় ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, জেমস স্মিথ, ক্রিনিশন এবং ওয়েলডেনের কাছে ছুরি নিয়ে হামলার ঘটনাটি ঘটেছে। রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রোহান্ডা ব্ল্যাকমেল জানিয়েছেন, হামলার ঘটনায় অনেকেই গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে 15 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই হামলাকারী 2 যুবককে চিহ্নিত করেছে কানাডা পুলিশ। তাদের নাম মাইলেস এবং ড্যামিয়েল স্যান্ডারসন। তাদের চেহারারও বর্ণনা দিয়েছে পুলিশ। ঘটনার পর কালো রঙের গাড়িতে তাদের চম্পট দেওয়া হয়। এই কালো চুল এবং বাদামি চোখের 2 হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সাংসদ বাজালেন পিয়ানো, বিধায়ক উদ্বোধন করলেন বই। গানে গানে পালিত হলো শান্তিপুরের 50 বছরের সঙ্গীত সাধক সুনীল বঙ্গর কীর্তি। রবিবার শান্তিপুরের বিখ্যাত সঙ্গীত শিল্পী ও শিক্ষক শ্রী সুনীল বঙ্গ মহাশয়ের সঙ্গীত যোগের 50 বছর পূর্তি উপলক্ষে শান্তিপুর লাইব্রেরি মঞ্চে একটি মনোরম অনুষ্ঠানের আয়োজন করেন সুনীলবাবুর ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীরা। সেখানেই বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, ক্লাব, শুভাকাঙ্ক্ষীরা তারা তাদের হাতে তুলে দেন মানপত্র এবং উপহার। মাত্র 15 বছর বয়সে 1972 সালে তার সঙ্গীত চর্চা শুরু করেন প্রয়াত শিল্পী নারায়ণ চন্দ্র দালান মহাশয়ের হাত ধরে। পরবর্তীতে অনেক গুণী ও পণ্ডিত মানুষের সান্নিধ্যে এসেছেন তিনি। বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অভাবের সংসারে তাঁতবুনের জীবন জীবিকা অতিবাহিত করেও সঙ্গীতের চর্চা কখনো ছাড়েননি। তার ছাত্রছাত্রীরা বর্তমানে সঙ্গীত জগতে অনেকটাই বিখ্যাত হয়ে উঠেছে। বর্তমানে আজও তার শতাধিক ছাত্রছাত্রীকে নিয়মিত অনুশীলন করিয়ে থাকেন তিনি। মানুষ আমাকে যেভাবে দেখেছে সে সেইভাবে আমাকে সম্মান করছে বা করেছে, আমিও তাদেরকে সেই সম্মান চিরকাল দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। এই 50 বছরের জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, তার মধ্যে সুখ দুঃখকে আমি বাছাইও করি। শান্তিপুরের শাস্ত্রীয় সঙ্গীত চর্চার একটা পীঠস্থান তো বরাবরই আছে। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তনশীল, পরিস্থিতি পাল্টেছে, সময় বদলেছে, এবং সঙ্গীত চর্চা সমানভাবেই চলে এসছে। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক গান সব কিছুতেই শান্তিপুরের মানুষজন একটা লেখাপাঠ করে সঙ্গীত জগতে। আগামী দিনে আরও এগিয়ে যাবে শান্তিপুর, এটাই বিশ্বাস। শান্তির প্রথম কীর্তন গান গেয়েছিলেন আমাদের অদ্ভুত শান্তির নাটক ধরি। শান্তির প্রথম নাটক সূচনা হয়েছিল এই শান্তিপুরে অদ্বৈত চৈতন্য নিত্যানন্দর মাধ্যমে, এবং সেই নাটকটার নাম দান লীলা। 1927 সালে যখন আকাশবাণীর প্রথম উদ্বোধন হয়, সেই সময় গান প্রথম উদ্বোধন সঙ্গীতটা গিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের আঙ্গুরবালা দেবী। কোনো কাজই ছোটো নয় আমি নিজে মনে করি, তাই এখানে আসলাম। যেহেতু সঙ্গীত জগতের সঙ্গে এসেছি, তবলা বাজাতে পারতাম, কিন্তু এটা পিয়ানো যেটা, এটা সম্পূর্ণ নতুন। নিজের হারমোনিয়ামের অভিজ্ঞতা থেকে ছোটোর মধ্যে একটু নমুনা আমি রাখলাম। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত ভোল গ্রামে রয়েছে ভোল জুনিয়র প্রাথমিক বিদ্যালয়। বিপজ্জনক অবস্থায় রয়েছে এই স্কুল, তাই জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা, যা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন অভিভাবকেরা। তাদের মতে 2012 সালে ওই স্কুলে নতুন একটি বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছিল, যা এখনও সম্পূর্ণ হয়নি। স্কুলের শিক্ষক এবং ম্যানেজিং কমিটিকে জানিয়েও কোনো কাজ হয়নি, যার ফলে চিন্তার মধ্যে রয়েছেন ওই স্কুলের অভিভাবকেরা।
ভোল প্রাথমিক বিদ্যালয় যেটা আছে সেটা শিশু 1 থেকে 5 পর্যন্ত হয়, আর জুনিয়রটা 5 থেকে 8 পর্যন্ত। আর ওটা 2012-য় নতুন বিল্ডিং নির্মাণ করা হয়েছিল ভোল জুনিয়র হাই স্কুলের, সেটা আজ অবধি আনকমপ্লিট অবস্থায় রয়েছে, প্লাস্টারও হয়নি, মেজও হয়নি, নিচে বালিও হয়ে পড়ে আছে। সমস্যা বলতে স্কুলের কাজে ভাঙাচোরাও অনেক হয়েছে, সেটা যেন নতুন করে আবার হয় ভালো করে সরকারের কাছে জানাচ্ছি। তারপরে যে জলের পানীয় জলের যে সমস্যা ছিল সেগুলো এখনও খারাপ হয়ে পড়ে আছে, তারপরে একটু ভালো করার জন্য বলছে আমি সেগুলো। স্কুলের সমস্যা বলতে স্কুলে জলের ব্যবস্থা আছে কিন্তু ওটা অভাবে পড়ে আছে, আর স্কুলের চারিদিকে যেন বাউন্ডারি হয় ভাঙা ফাটা আছে, ছাদটা ঝুলে আছে, যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে। আর তার জন্য সরকারের কাছে জানাই, ওটা তো প্রায় বছর 15 মতো হলো। চাইছি এখন নতুন যেন বিল্ডিং হয় আর কি। 6টা ক্লাস আছে, 6টা ক্লাসের মধ্যে 3টে আমাদের টোটাল 6টা ক্লাস পিপি থেকে ক্লাস 5 পর্যন্ত, তার মধ্যে আমাদের 3টে ক্লাসরুম, 3টে ক্লাসরুমের মধ্যে আমাদেরকে এভাবে অ্যাডজাস্ট করে আসতে হবে। আমাদের একটা ক্লাসরুম আছে, নতুন একটা ক্লাসরুম আছে যেটা আমরা আপার প্রাইমারিকে ছেড়ে দিই, বাধ্য হয়েছি ছেড়ে দিতে, কেন ওদের ক্লাসরুম নেই। এটা যদি রিপেয়ারিং হয়ে যায় কিংবা ওই হাই স্কুলের যদি আপার প্রাইমারি যদি রুমটা ওদেরকে ছেড়ে দেওয়া হয়, ওরা যদি আমাদেরকেও ছেড়ে দেয় তাহলে আমরা ওখানে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আদারওয়াইজ আমাদের এটা রিপেয়ারিং প্রয়োজন।